আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি দেশের এবং দেশের বাইরের সকল দর্শক শ্রোতাকে চ্যানেল আই সংবাদ আয়োজন নিয়ে বার্তাকক্ষে রয়েছি আহমেদ মেহেদী হাসান। সংবাদের শুরুতেই চলুন জেনে নেওয়া যাক ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। নির্বাচনী আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে ভাঙায় দিনভর সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগ। মহাসড়ক ও রেলপথ অবরোধে দুর্ভোগে ২১ জেলার মানুষ। হাসিনাকে ফ্যাসিস্ট বানানোর নেপথ্য নায়কদের নাম বলেছেন মাহমুদুর রহমান। ট্রাইব্যুনালে আমার দেশ সম্পাদকের প্রথম দিনের সাক্ষ্য। পিআর পদ্ধতিতে নির্বাচন সহ ৫ দফা দাবিতে মাঠে নামছে জামায়াত সহ ৫ ইসলামী দল। রাজধানীতে ৩ দিনের সমাবেশ ও বিক্ষোভ মিছিল কর্মসূচি। তারুণ্যের শক্তিতে দেশ চলছে বললেন প্রধান উপদেষ্টা। ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তরুণদের ঐক্যবদ্ধভাবে চ্যালেঞ্জ মোকাবেলার আহ্বান। জলবায়ু সংকট মোকাবেলায় শ্রমিক ও স্থানীয় জনগণের প্রয়োজনকে বিবেচনায় রাখার আহ্বান। পরিবেশ বান্ধব প্রযুক্তি ও অর্থনীতি নিশ্চিতের উপর গুরুত্ব আরোপ। এবং সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে মাগুরায় প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ ও বিতরণ। পরিবেশ সুরক্ষায় সময় উপযোগী পদক্ষেপ মন্তব্য। এছাড়াও নিটল টাটা বিশেষ সংবাদে যা থাকছে। এমি অ্যাওয়ার্ডসের ৭৭তম আসরে আলোচিত সিরিজ অ্যাডোলেসেন্সের ৬টি শাখায় পুরস্কার জয়ের খবর। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানছিলাম প্রিয় দর্শক। এখনকার সংবাদ আয়োজনে একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাওয়া যাক বিস্তারিত সংবাদে। নির্বাচনী আসন পুনর্বিন্যাসকে কেন্দ্র করে সংঘর্ষে দিনভর উত্তপ্ত ছিল ফরিদপুরের ভাঙা। উপজেলার বিভিন্ন দপ্তর, স্থানীয় নির্বাচন কমিশন কার্যালয় ও থানায় ভাঙচুর, অগ্নিসংযোগ করেছে স্থানীয় বিক্ষোভকারীরা। এ ঘটনায় সাংবাদিক, পুলিশ এবং স্থানীয়দের বেশ কয়েকজন আহত হয়েছেন। মহাসড়ক ও রেলপথ বন্ধ থাকায় দুর্ভোগে পড়েন ২১ জেলার মানুষ। রিয়াজ ইসলামের রিপোর্ট। ফরিদপুর ৪ আসন থেকে আলগি ও হামিদদি নামে দুটি ইউনিয়ন কেটে ফরিদপুর ২ আসনে সংযুক্ত করার প্রতিবাদে গত ২ সপ্তাহ ধরে স্থানীয়দের আন্দোলন চলছে। সোমবার পূর্বঘোষিত অবরোধ কর্মসূচি ঘিরে সকাল থেকে সড়ক মহাসড়কে অবস্থান নেয় হাজারো জনতা। এ সময় দুটি মহাসড়কের উপর বিদ্যুতের খুঁটি ফেলে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। পুলিশ বাধা দিলে আন্দোলনকারীদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। লাঠিসোঁটা, রামদা সহ দেশীয় অস্ত্র নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর উপর হামলা চালায় অবরোধকারীরা। এক পর্যায়ে প্রাণ বাঁচাতে মসজিদের ভেতর আশ্রয় নেয় পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় তাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। ভাঙা গোলচত্বর দখলে নিয়ে উপজেলা পরিষদ, থানা ও অফিসার্স ক্লাবে অগ্নিসংযোগ ও ভাঙচুর করে স্থানীয়রা। এদিকে বাগেরহাটে বিলুপ্ত সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে সকাল সন্ধ্যা হরতাল ও অবরোধ কর্মসূচি পালন করেছে স্থানীয়রা। ফরিদপুরের ভাঙা ও বাগেরহাটের আসন পুনর্বিন্যাসের দাবিতে গত ৫ দিনে ৩ দফা অবরোধ করে স্থানীয়রা। রিয়াজ ইসলাম, চ্যানেল আই। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের সময় মানবতা বিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান। আদালতে তিনি বলেছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা ২০০৮ সালে ক্ষমতায় আসেন তখনকার সেনাপ্রধান ও ডিজিএফআই এর প্রত্যক্ষ সহযোগিতায়। বলেন, ক্ষমতা পাকাপোক্ত করতে প্রথমে বিডিআর হত্যাকাণ্ডের মাধ্যমে সেনাবাহিনীকে দুর্বল করা ও পরে বিচার বিভাগকে নিয়ন্ত্রণে নেওয়ার পাশাপাশি রাজনৈতিক প্রতিপক্ষকে হিংসাত্মকভাবে দমন করা হয়। পরাগাজীবের রিপোর্ট। শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য দিতে সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। ন্যায় বিচার নিশ্চিত করতে নাগরিক দায়িত্ব হিসেবে বিচার বিভাগকে সহায়তা করতেই সাক্ষ্য দিতে এসেছেন বলে জানান তিনি। সাক্ষীর শুরুতে শেখ হাসিনার ক্ষমতায় আসার পটভূমি বর্ণনা করেন মাহমুদুর রহমান। এরপর শেখ হাসিনা কিভাবে একপেশে নির্বাচন ও মানবতা বিরোধী অপরাধের দিকে ধাবিত হয়েছেন সে সম্পর্কে আলোকপাত করেন। আমি একটা ইতিহাস রেখে যেতে চাই ভবিষ্যৎ প্রজন্মের জন্য,
যাতে তারা এই 18 বছরের ফ্যাসিস্ট কবলিত বাংলাদেশ কি ছিল সেটা যেন তারা জানতে পারে। বাংলাদেশের একটা নিকৃষ্টতম ফ্যাসিস্ট সরকারের বিচার হচ্ছে, ফ্যাসিস্ট শাসকের বিচার হচ্ছে। এই বিচারে নাগরিকের দায়িত্বটা আমি যেন পালন করতে পারি। ন্যায় বিচার হওয়া দরকার। আমরা যেন আবার ন্যায় বিচারের নামে ফাঁসি চাই স্লোগান শুরু না করি। এই ফাঁসি চাই স্লোগানের মাধ্যমে বাংলাদেশে ফ্যাসিবাদের প্রতিষ্ঠা পেয়েছিল, আমরা যেন ওই ভুল না করি। শেখ হাসিনার শাসনামলের সাবেক প্রধান বিচারপতি, সাবেক আইজিপি ও সাবেক সেনাপ্রধানদের ফ্যাসিস্টের সহযোগী বলে আদালতে তাদের নাম সহ উল্লেখ করেন মাহমুদুর রহমান। সাবেক দিন প্রধান যিনি সেনাপ্রধান ছিলেন, তারা তো এরকম ভুয়া একতরফা নির্বাচন মেনে নিয়েছেন। শুধু মেনে নেন নাই, তারা ফ্যাসিলিটেট করেছেন। এমন তো না যে ওই নির্বাচনে সেনাবাহিনী অংশগ্রহণ করে নাই। নির্বাচনে তো সেনাবাহিনী অংশগ্রহণ করেছিল, 2014-তে করেছে, 18-তে করেছে, 24-এ করেছে। তো যদি সেনাবাহিনী অংশগ্রহণ করে থাকে নির্বাচনে, তাহলে তার দায় তো তাকে নিতে হবে। আমি তাদেরকে কিন্তু আমি বলেছি তাদের নৈতিক দায় নিতে হবে। মাহমুদুর রহমানের সাক্ষ্য মামলার বিচারে ইতিবাচক ভূমিকা রাখবে বলে জানায় প্রসিকিউশন। তিনি 46তম সাক্ষী। তার সাক্ষ্য গ্রহণ শেষ হওয়ার পরে আমরা আশা করছি আর 2-1 সাক্ষ্য প্রদান করার মাধ্যমে এই মামলার সাক্ষ্য গ্রহণ সমাপ্ত হবে এবং সাক্ষ্য গ্রহণ সমাপ্ত হলে বিচারের যে নিয়মতান্ত্রিক যে প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়ায় বিচারটি সমাপ্তির দিকে ধাবিত হবে। মঙ্গলবার মাহমুদুর রহমানের অসমাপ্ত সাক্ষ্য শেষ হওয়ার পর তাকে জেরা করবেন আসামি পক্ষের আইনজীবীরা। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন, জাতীয় পার্টি সহ 14 দল নিষিদ্ধ ও পিআর পদ্ধতিতে নির্বাচন সহ 5 দফা দাবিতে মাঠে নামছে জামাতে ইসলামী, ইসলামী আন্দোলন সহ 5 ইসলামী দল। আগামী 18 সেপ্টেম্বর রাজধানীতে সমাবেশ এবং বিক্ষোভ মিছিল, 19 সেপ্টেম্বর বিভাগীয় শহরে বিক্ষোভ মিছিল সহ 3 দিনের কর্মসূচি দিয়েছে দলগুলো। তাফহিমুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। 5 দফা দাবিতে কর্মসূচি ঘোষণা নিয়ে জামাতে ইসলামের সংবাদ সম্মেলন। সংবাদ সম্মেলনে জামাতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, সরকারের পক্ষে এসব দাবি বাস্তবায়নের উদ্যোগ না নেওয়ায় রাজপথের কর্মসূচি দিচ্ছেন তারা। আমরা তো নির্বাচনে অংশগ্রহণ করব না, এটা কখনো বলি নাই। আমরা বলছি এই দাবিগুলো যেগুলোর ব্যাপারে আমরা ঐকমত্য পোষণ করেছি, সেই দাবিগুলো আইনগত ভিত্তির মাধ্যমে নির্বাচনের আগেই বাস্তবায়নযোগ্য করতে হবে। এটা হচ্ছে আমাদের দাবি। আমরা আশা করি এই দাবি পূরণ হবে এবং সকলেই মিলে এই ফেব্রুয়ারিতে আমরা একটা ভালো নির্বাচন করতে পারব। অভিন্ন দাবিতে পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ। জামাতের সাথে মিল রেখে 3 দিনের কর্মসূচি ঘোষণা দেয় দলটি। 18 সেপ্টেম্বর ঢাকায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল, 19 সেপ্টেম্বর বিভাগীয় শহরে বিক্ষোভ, 26 সেপ্টেম্বর সারা দেশে জেলা উপজেলায় বিক্ষোভ মিছিল। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা ধারাবাহিক কর্মসূচি পালন করব এবং ক্রমান্বয়ে কর্মসূচি কঠোর থেকে কঠোরতর হবে। জামাত ও ইসলামী আন্দোলন 2 কক্ষে পিআর চাইলেও খেলাফত মজলিস শুধু উচ্চ কক্ষে পিআর দাবি করে একই কর্মসূচিতে সংবাদ সম্মেলন করে। উচ্চ কক্ষে পিআর চাই, বেশিরভাগ দল উচ্চ কক্ষে পিআর চায়। এটা নিয়ে কোনো বিরোধ করার মানে আনফর্চুনেটলি কেউ বিরোধিতা করাটা আনফর্চুনেট হয়ে যাবে মনে করি আর কি। এবং উচ্চ কক্ষে পিআর না হলে উচ্চ কক্ষের আকারেই প্রয়োজন দাঁড়াচ্ছে না কার্যত। কারণ নিম্নকক্ষের অ্যাপ্লিকা যদি উচ্চ কক্ষ হয় তাহলে এটা করা দরকারটা কি? কিছু মানুষের 100 মানুষের বাধ্যবাধকতা করা, তো এটা করার প্রয়োজন আমি মনে করি নাই। এর আগে মাঠের কর্মসূচি নিয়ে আলোচনা করে জামাত, ইসলামী আন্দোলন, এনসিপি, গণ অধিকার পরিষদ ও এবি পার্টি সহ বেশ কয়েকটি দল। 5 দফা দাবিতে তাফহিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। আওয়ামী লীগ নির্বাচন বানচালের চেষ্টা করছে বলে অভিযোগ করেছে বিএনপি। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে দলের নেতারা বলেছেন, নির্বাচন বিলম্বিত হলে দেশ বিপদগ্রস্ত হবে। রাহুল রায়ের রিপোর্ট। রাজধানী নতুন বাজারে ক্যান্সারে আক্রান্ত হেফাজতে ইসলামের নেতা মাওলানা এনামুল হাসান ফারুকীকে দেখতে যান আমরা বিএনপি পরিবারের প্রতিনিধিরা। সংগঠনটির প্রধান পৃষ্ঠপোষক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে অসুস্থ এই হেফাজত নেতার খোঁজখবর নিয়ে আর্থিক সহায়তাও করেন। পরে বিভিন্ন ইস্যুতে কথা বলেন সংগঠনটির উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব। সুপরিকল্পিত একটা মাস্টার প্ল্যানের দিকে আগাচ্ছেন। ইউনিভার্সিটিগুলোর যে নির্বাচন, যারা পরাজিত শক্তি তাদের লোকজনরা ভোট দিচ্ছেন একটি ছাত্র সংগঠনকে যারা নির্বাচিত হয়েছেন। এটা কেন হচ্ছে? এটার আলামত কি? এটার আলামত তো ভালো না। আরেকজনকে ফাঁদের মধ্যে ফেলে আমি রাজনৈতিক গেইন নিব, এইটা করতে গেলে পরে অন্যের জন্য ফাঁদ পাততে গেলে নিজে সে ফাঁদের মধ্যে পড়তে হয়। এটাও মাথার মধ্যে মনে রাখতে হবে। রাজধানীর দক্ষিণখানে প্রতিবন্ধীদের নিয়ে এক কর্মশালায় যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।
কর্মশালা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি। আন্দোলনের পরে, বিপ্লবের পরে যেই সমস্ত দেশ যত তাড়াতাড়ি নির্বাচিত সরকারের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে যেতে পেরেছে সেই দেশগুলো ভালো করছে, আর যারা বিভক্তির মাধ্যমে বিলম্বিত করেছে সেই দেশগুলোতে আপনি দেখবেন সিভিল ওয়ার চলছে, সেখানে সমাজে বিভক্তি চলছে এবং অর্থনৈতিকভাবে পঙ্গু হয়ে গেছে। গণতন্ত্র তো দূরের কথা, একটা কি বলে ফেইল্ড স্টেটে পরিণত হয়েছে। আমরা বাংলাদেশকে সেদিকে নিয়ে যেতে চাই না। জাতীয় প্রেস ক্লাবের সামনে এক প্রতিবাদ সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক অভিযোগ করেছেন নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে। নির্বাচনকে বানচাল করার হীন প্রচেষ্টা করছে। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। তারুণ্যের শক্তিতে দেশ চলছে মন্তব্য করে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস বলেছেন যে দেশের তরুণরা এগিয়ে যায় তাদের অগ্রযাত্রা কেউ থামাতে পারে না। ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে তিনি আরও বলেন, চলার পথে নানা চ্যালেঞ্জ আসবে, তবে হতাশ না হয়ে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে। মোস্তফা মল্লিকের রিপোর্ট। প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ের শাপলা হলে ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড 2025 প্রদান অনুষ্ঠান। দেশ গঠনে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় 12 তরুণকে দেয়া হয় ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড। প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশের যুব সমাজ এগিয়ে আছে, তাই এই দেশের অগ্রযাত্রাকে থামিয়ে রাখা সম্ভব নয়। আজ আমরা তারুণ্যের শক্তিকে উদযাপন করছি। এটি আমাদের জাতির চালিকা শক্তি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, যখন একটি দেশের যুব সমাজ সক্রিয় থাকে, উদ্যমী এবং উদ্ভাবনী শক্তিতে বলীয়ান হয়, তখন কোনো প্রতিবন্ধকতাই তাদের অগ্রযাত্রাকে থামিয়ে রাখতে পারে না। আমাদের তরুণদের উদ্ভাবনী শক্তি আজ কেবল শিক্ষাক্ষেত্রেই সীমাবদ্ধ নেই। তরুণরা স্বাস্থ্যসেবা, পরিবেশ সুরক্ষা, দারিদ্র্য বিমোচন এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠায়ও অগ্রণী ভূমিকা পালন করছে। নানা খাতে চ্যালেঞ্জ আসা স্বাভাবিক, তাই সব ক্ষেত্রে নিজস্ব শক্তি দিয়ে মোকাবেলার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। আমাদের চলার পথে প্রতিনিয়ত নতুন নতুন চ্যালেঞ্জ আসবে। কখনো তা জনস্বাস্থ্যের সংকট, কখনো শিক্ষার অপর্যাপ্ত সুযোগ, আর কখনো পরিবেশগত বিপর্যয়। কিন্তু চ্যালেঞ্জগুলো নিয়ে হতাশ না হয়ে বরং এগুলোকে আমাদের নিজস্ব শক্তি দিয়ে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে। অন্তর্বর্তী সরকারের প্রধান আরও বলেন, স্বেচ্ছাসেবা কেবল আর্তমানবতার কল্যাণেই সীমাবদ্ধ নয়, এটি আত্মোন্নয়ন, চরিত্র গঠন এবং নেতৃত্বের গুণাবলীর বিকাশের এক আদর্শ মাধ্যম। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। ডাকসু ও জাকসুতে ভরাডুবির পর রাকসু নিয়ে নানা সমীকরণ এবং উদ্বেগের মধ্যে আছে জাতীয়তাবাদী ছাত্রদল। আগামী 25শে সেপ্টেম্বর হতে যাওয়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে কিনা এ নিয়ে উদ্বিগ্ন রাকসুর ছাত্রদল সমর্থিত প্রার্থীরা। শিক্ষার্থীদের নানাভাবে প্রভাবিত করা সহ ছাত্র শিবির সমর্থিত প্রার্থীরা আচরণবিধি লঙ্ঘন করছে বলেও অভিযোগ তাদের। রাজশাহী থেকে আবু সালে মোহাম্মদ ফাত্তার পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে মির্জা ইমতিয়াজের রিপোর্ট। বর্জন, বয়কট, পদত্যাগ, ম্যারাথন ভোট গণনা, এমনকি শিক্ষকের অনাকাঙ্ক্ষিত মৃত্যুর ঘটনার মধ্য দিয়ে শেষ হয়েছে জাকসু নির্বাচন। এর আগে হয়েছে ডাকসু, আর সামনে দীর্ঘ ৩৫ বছর পর 25শে সেপ্টেম্বর হবে রাকসুর ভোট। রাকসুতে এবার 248 জন ও সিনেটে 58 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। রোববার লটারির মাধ্যমে প্রার্থীদের ব্যালট নম্বর প্রকাশের পর চূড়ান্ত প্রার্থী তালিকা দেওয়া হয়। এরপর থেকেই চলছে প্রচার কাজ। প্রচারে নেমে জাতীয়তাবাদী ছাত্রদলকে রাজশাহীতেও যে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে তার নাম ইসলামী ছাত্র শিবির। এই শিবিরের কাছেই তাদের হারতে হয়েছে ঢাকা ও জাহাঙ্গীরনগরে। ছাত্র শিবির কেমন আচরণবিধির ন্যূনতম তোয়াক্কা করছে না, শিক্ষার্থীদের নানা ধরনের উপঢৌকন দিয়ে তাদেরকে প্রভাবিত করার চেষ্টা করছে। আমরা আমাদের জায়গা থেকে বহুবার অভিযোগ করেছি, তারা কোনো ব্যবস্থা গ্রহণ করেননি। নানা শঙ্কা থাকলেও
ছাত্রদল প্রার্থীরা আশা করতে চান নির্বাচন কমিশন রাকসু নির্বাচনকে বিতর্কিত হতে দেবেন না। শিক্ষার্থীরা যদি মনে করে যে আমাদের যে ইশতিহার তাদের সাথে সামঞ্জস্যপূর্ণ, শিক্ষার্থীদের অধিকার আদায়ের অন্যতম শ্রেষ্ঠ প্ল্যাটফর্ম যেন আমাদের যে প্যানেল, সে প্যানেল হোক, সেটা আমরা প্রত্যাশা করি এবং শিক্ষার্থীদের সাথে নিয়ে আমরা আগামীতে রাকসু গড়ব ইনশাআল্লাহ। আশা করছি যে অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন এই কমিশন উপহার দেবে। যদিও এই কমিশন নিয়ে বিতর্কিত কিছু ব্যাপার আছে, তবুও তাদের প্রতি আমরা আশা রাখছি। আস্থা রাখতে পারছি না, তবে আশা রাখছি। ছাত্রদল সহ দুটি সংগঠন ম্যানুয়ালি অর্থাৎ হাতে হাতে ভোট গণনার দাবি জানালেও মেশিনে ভোট গণনার সিদ্ধান্তই চূড়ান্ত বলে জানিয়েছেন রাকসুর প্রধান নির্বাচন কমিশনার। মির্জা ইমতিয়াজ, চ্যানেল আই। প্যারিস চুক্তি অনুযায়ী জলবায়ু সংকট মোকাবেলায় শ্রমিক ও স্থানীয় জনগণের প্রয়োজনকে বিবেচনা করতে হবে বলেছেন প্রগতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। রাজধানীর একটি রেস্তোরাঁয় বাংলাদেশের NDC 3.0-তে ন্যায়সঙ্গত রূপান্তর একীভূতকরণ শীর্ষক জাতীয় আলোচনায় যোগ দিয়ে বক্তারা পরিবেশ বান্ধব প্রযুক্তি ও অর্থনীতি নিশ্চিতে গুরুত্ব আরোপ করেন। বিস্তারিত জানাচ্ছেন মোশাহিদ রনি। বৈশ্বিক তাপমাত্রা যেমন বাড়ছে, তেমনি বৃদ্ধি পাচ্ছে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা। জলবায়ু পরিবর্তনের অভিঘাত ও ক্রমবর্ধমান প্রাকৃতিক দুর্যোগে জানমালের ক্ষতি যেমন হচ্ছে, তেমনি বৃদ্ধি পাচ্ছে জলবায়ু উদ্বাস্তুর সংখ্যা। জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ে শ্রমিক এবং দুর্বল জনগোষ্ঠীর সামাজিক সুরক্ষা এবং নতুন কর্মসংস্থান নিশ্চিতে জাতীয় ত্রিপক্ষীয় আলোচনা। If we are not working together to manage these pressure, we risk losing livelihoods, especially for the vulnerable people. We also emphasized where decentralized energy, renewable energy solutions can be promoted, so that the community can have stakeholding on all those innovative green energy solutions. A just transition requires tough choices, and making tough choices requires genuine dialogue. The ILO's guidelines for a just transition provide practical tools and guidance to build consensus and ownership. From our own resources, we will take these initiatives and other conditional initiatives. If we get the technological and financial support from international world, then we'll take those initiatives, which is conditional. We don't practice any mechanism of this thing. So only to focus on climate change or focus on energy shifting or transition, I don't think it will can protect the vulnerability of the workers, especially those who are losing the job. এমন বাস্তবতায় জলবায়ু পরিবর্তনের সাথে লড়াইয়ের পাশাপাশি ন্যায়, সহনশীলতা ও সমৃদ্ধি নিশ্চিতে ঐক্যবদ্ধ উদ্যোগে জোর দেন পরিবেশবিদরা। Incorporate environmental, occupational health and safety, social protection and decent work metrics, recognition of ILO guidelines, establishment of national task force on just transition, recognition of green industrial policy, structure, social partner engagement, commitment to transparent reporting, and priorities to vulnerable groups. সঠিক তথ্য না জানার কারণে নিউ ক্লাইমেট রিয়েলিটিস এবং গ্রিন অপরচুনিটিস যেগুলো আছে সেগুলো থেকেও আমি মনে করি মহিলারা বঞ্চিত। বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর একটি। সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি আমাদের প্রায় 1/৫ ভূমিকে হুমকির মুখে ফেলেছে। জলবায়ু পরিবর্তন শুধু পরিবেশ নয়, এটি শ্রমিক, স্বাস্থ্য ও উন্নয়নের সূচকেও নেতিবাচক প্রভাব বিস্তার করছে। সবুজ অর্থনীতির পথে অগ্রযাত্রা বৈশ্বিক এই জলবায়ু পরিবর্তনজনিত প্রেক্ষাপটে বাংলাদেশকে সবুজ অর্থনীতির দিকে অগ্রসর হতে প্রয়োজন। নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ, যেমন সৌর এবং বায়ু শক্তি, যা কর্মসংস্থানও বাড়াবে। সবুজ অর্থনীতি মানে কেবল কার্বন নিঃসরণ হ্রাস নয়, বরং নতুন শিল্প, নতুন কর্মসংস্থান আর টেকসই উন্নয়ন। অটোমেশনের ভূমিকা। অটোমেশন ও ডিজিটাল প্রযুক্তি ইতিমধ্যেই বাংলাদেশের গার্মেন্টস, পরিবহন ও সেবা খাতে প্রভাব ফেলছে। অটোমেশনকে জলবায়ু কর্ম পরিকল্পনার সাথে যুক্ত করতে হবে। NDC 3.0-তে জাস্ট ট্রানজিশন প্যারিস চুক্তি অনুযায়ী জলবায়ু সংকট মোকাবিলায় শ্রমিক ও স্থানীয় জনগণের প্রয়োজনকে বিবেচনায় করতে হবে।
জলবায়ু পরিবর্তন আমাদের সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ, কিন্তু এটি আবার বাংলাদেশের জন্য সবচেয়ে বড় সম্ভাবনা। আমরা আজ প্রতিজ্ঞা করি, বাংলাদেশ কেবল জলবায়ু পরিবর্তনের সাথে লড়াই করবে না, বরং ন্যায়, সহনশীলতা ও সমৃদ্ধির পথে নেতৃত্ব দিবে। অনুষ্ঠানের আয়োজক আন্তর্জাতিক শ্রম সংস্থা এবং জাস্ট ট্রানজিশন ট্রাইপারটাইট কমিটি বাংলাদেশ। মোশাহিদ রনি, চ্যানেল আই, ঢাকা। সবুজের সাজাই বাংলাদেশ স্লোগানে মাগুরায় বৃক্ষরোপণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। পরিবেশ সচেতন ভবিষ্যৎ প্রজন্ম গড়ার এই অভিযাত্রার সহায়ক মোবাইল নেটওয়ার্ক অপারেটর বাংলা লিংক। পরিবেশ সুরক্ষায় এই কর্মসূচিকে সময় উপযোগী বলছেন বিশিষ্টজনরা। শামীম খানের তথ্য ও ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। নবগঙ্গা নদী বিধৌত জেলা মাগুরা। সবুজ শ্যামল প্রকৃতি আর সিরিজদিয়া বাওরের মতো বিভিন্ন প্রাকৃতিক জলাশয় মনোরম করে তুলেছে জেলার পরিবেশ প্রতিবেশ। প্রাকৃতিক সৌন্দর্য সংরক্ষণ ও পরিবেশগত উন্নয়নে বাংলা লিংকের সহায়তায় মাগুরায়ও প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষায়ন। একটি গাছ যে পরিমাণ কার্বন শুষে নেয় তা যদি আমি তুলনা করি একটি গাড়ির সাথে, একটি গাড়ি যখন 15,000 কিলোমিটার চলে তার থেকে যে ধরনের কার্বন নিঃসরণ হয় সেই কার্বনকে একটি গাছ শুষে নিচ্ছে এক বছরে। এই অক্সিজেন তৈরি করা এবং কার্বনকে শুষে নেওয়া, এটা বিশাল একটা ভূমিকা এই গাছ সারা বছর ধরে করছে আমাদের চোখের আড়ালে। আসুন সারা বাংলাদেশটাকে আমরা সবুজে ছেয়ে ফেলি। নানা প্রজাতির গাছ নিয়ে রাউতরা স্কুল ও কলেজের শিক্ষার্থীদের বর্ণিল শোভাযাত্রা ও উচ্ছ্বাসী অংশগ্রহণ ভিন্ন মাত্রা যোগ করে সবুজ উৎসবে। গাছ আমাদের প্রকৃত বন্ধু, এটা আমাদের অনেক উপকার করে। গাছ থেকে আমরা ছায়া পাই, আলো পাই। মানব জীবনকে সুন্দরভাবে চালানোর জন্য গাছ আমাদের প্রতিটা পদক্ষেপে আমাদের কাজে আসে। বেশি করে গাছ লাগানো এবং প্রকৃতিকে সবুজ সমারোহে ভরিয়ে তোলা। গাছ যদি না থাকতো তাহলে আমরা বাঁচতে পারতাম না। প্রকৃতিকে ভালো রাখতে গেলে, বাংলাদেশকে সবুজায়ন করতে গেলে বৃক্ষরোপণের কোনো বিকল্প নাই। এক সময় দেখা যাবে এই বৃক্ষ থেকেই সবুজের সাজায় বাংলাদেশ, আমাদের যে স্লোগান, এটা বাস্তবে পরিণত হবে। চির সবুজের এই যে অক্সিজেনের জন্য এই যে জীবন ও প্রকৃতি ক্লাবের যে উদ্যোগ, এই উদ্যোগকে সাধুবাদ। পরিবেশ সুরক্ষায় এমন উদ্যোগকে যুগোপযোগী ও অনুকরণীয় বলছে সচেতন মহল। ছায়া, নিবিড়, ভালোবাসা, অক্সিজেন নিয়ে আমাদের সন্তানরা যাতে ভবিষ্যতে বড় হতে পারে, এই জন্য এই গাছ দান কর্মসূচিকে আমি খুব একটা উন্নত প্রোগ্রাম বলে আমি মনে করি। প্রকৃতি ও জীবন এত বড় একটা, এত সুন্দর একটা উদ্যোগ নিছে, এটার সাথে বাংলা লিংক আমরা থাকতে পেরে অনেক আর কি নিজেদের কাছে ভালো লাগতেছে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য ধরিত্রী বিনির্মাণে সবুজায়ন কর্মসূচি অব্যাহত রাখার আহ্বান পরিবেশবাদীদের। আফরোজা হাসি, চ্যানেল আই। প্রিয় দর্শক, সময় হলো কিছুক্ষণের বিরতি নেবার। আর বিরতির পরে আরো যা থাকছে। কাতার আমন্ত্রণ আরও একবার চ্যানেল আই সংবাদে। কাতারের রাজধানী দোহায় গাজা পরিস্থিতি নিয়ে আরব ইসলামিক সম্মেলন চলছে। দোহায় হামাস নেতাদের উপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে আরব এবং মুসলিম দেশের নেতারা। সম্মেলন উপলক্ষে রোববার পররাষ্ট্রমন্ত্রীদের প্রস্তুতিমূলক বৈঠকে অংশ নেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। কাতারের আমির তামিম বিন হামাদ আল থানি সম্মেলনে ইসরায়েলের বিরুদ্ধে কড়া বার্তা দিয়েছেন। এদিকে ইসরায়েলকে মোকাবেলায় ইসলামী দেশগুলোকে সামরিক জোট গঠনের আহ্বান জানিয়েছে ইরাক। নিটল টাটা বিশেষ সংবাদ। এমি অ্যাওয়ার্ডসের ৭৭তম আসরে বাজিমাত করেছে নেটফ্লিক্সের আলোচিত সিরিজ অ্যাডোলেসেন্স। সেরা লিমিটেড বা অ্যান্থোলজি
সেরা অভিনেতা, সেরা পরিচালক, সেরা স্ক্রিপ্ট, সেরা পার্শ্ব অভিনেতা, সেরা পার্শ্ব অভিনেত্রী এই 6 শাখায় পুরস্কার জিতেছে সিরিজটি। এই সিরিজে জেমি মিলারের চরিত্রে অভিনয় করে সবচেয়ে কম বয়সী পুরুষ অভিনেতা হিসেবে এমি জিতে রেকর্ড গড়লেন 15 বছর বয়সী আওয়েন কুপার। লিমিটেড সিরিজে সেরা সহ অভিনেতা হিসেবে পুরস্কার জিতেছেন এই কিশোর। লস অ্যাঞ্জেলেসের পিক থিয়েটারে যুক্তরাষ্ট্রের টেলিভিশন দুনিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার অনুষ্ঠানে সঞ্চালনা করেন কৌতুক অভিনেতা বার্গেট জি। এছাড়া পুরস্কার পেয়েছেন আলোচিত কমেডি সিরিজ দ্য স্টুডিও ও ড্রামা সিরিজ দ্য পিট। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। জিপিএইচ ইস্পাত ও বুয়েটের রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টার ফর সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এর মধ্যে কৌশলগত অংশীদারিত্ব চুক্তি সই হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বুয়েটের উপাচার্য অধ্যাপক ডক্টর আবু বোরহান মোহাম্মদ বদরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন জিপিএইচ গ্রুপের চেয়ারম্যান ও জিপিএইচ ইস্পাত লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম। জিপিএইচ ইস্পাত বিশ্বাস করে উদ্ভাবনকে উৎসাহিত করা মানেই ভবিষ্যতের জন্য একটি উন্নত বাংলাদেশ গঠন। উদ্ভাবকদের জন্য সমন্বিত প্ল্যাটফর্ম তৈরি করে জ্ঞান বিনিময় এবং প্রয়োজনীয় সহায়তা দেওয়াই জিপিএইচ এর প্রতিশ্রুতি। সময় হলো আবারও কিছুক্ষণের বিরতি নেবার, আর বিরতির পরে জানিয়ে ফিরছি। বিরতির পরে আবারও ফিরে এলাম চ্যানেল আই সংবাদে। এ পর্যায়ে জানাবো খেলার খবর। প্রিয় দর্শক, সংবাদের শেষ প্রান্তে আমরা চলুন আরও একবার জেনে নেওয়া যাক যা ছিল এখনকার ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামে। নির্বাচনী আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে ভাঙায় দিনভর সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগ। মহাসড়ক ও রেলপথ অবরোধে দুর্ভোগে 21 জেলার মানুষ। হাসিনাকে ফ্যাসিস্ট বানানোর নেপথ্য নায়কদের নাম বলেছেন মাহমুদুর রহমান। ট্রাইব্যুনালে আমার দেশ সম্পাদকের প্রথম দিনের সাক্ষ্য। পিআর পদ্ধতিতে নির্বাচন সহ 5 দফা দাবিতে মাঠে নামছে জামায়াত সহ 5 ইসলামী দল। রাজধানীতে 3 দিনের সমাবেশ ও বিক্ষোভ মিছিল কর্মসূচি। তারুণ্যের শক্তিতে দেশ চলছে বললেন প্রধান উপদেষ্টা। ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তরুণদের ঐক্যবদ্ধভাবে চ্যালেঞ্জ মোকাবেলার আহ্বান। জলবায়ু সংকট মোকাবেলায় শ্রমিক ও স্থানীয় জনগণের প্রয়োজনকে বিবেচনায় রাখার আহ্বান। পরিবেশ বান্ধব প্রযুক্তি ও অর্থনীতি নিশ্চিতের উপর গুরুত্ব আরোপ। এবং সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে মাগুরায় প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ ও বিতরণ। পরিবেশ সুরক্ষায় সময় উপযোগী পদক্ষেপ মন্তব্য। প্রিয় দর্শক, এর সাথে শেষ করছি এখনকার সংবাদ আয়োজন। সংবাদে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সংবাদ টিমের সবার পক্ষ থেকে আপনাদের আবারও শুভেচ্ছা।